বাঘের গর্জন নাকি বহু দূর থেকে শোনা যায়, কিন্তু যাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে মনে করেন তার অনুগামীরা সেই শেখ শাহজাহানকে হদিশ পাওয়া তো দূর, তার কোথায় রয়েছে লোকেট পর্যন্ত নাকি পুলিশ এখনো পর্যন্ত করতে পারেনি। এদিকে ইডির বয়ান নিতে সিজিওতে আজকে হাজির হয় পুলিশ। অন্যদিকে শঙ্কর আড্ডর সঙ্গে এবার তার পরিবারও এজেন্সি স্ক্যানারে। একই সঙ্গে তিলজলার ছবি আপনাদের দেখাবো, যেখানে তোলা না দেওয়ায় পিটিয়ে খুন করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, এবার ইডি স্ক্যানারে ধৃত শঙ্কর আড্ডর পরিবার ষড়যন্ত্রের শিকার দাবি করছেন বালু ঘনিষ্ঠ। একেবারে আজকে যখন বের করা হচ্ছে সিজিও কমপ্লেক্স থেকে, এই দাবি করেছেন তিনি। আক্রান্ত ইডি বয়ান নিতে সিজিওতে বসিরহাট এবং বনগাঁ পুলিশ জেলার আধিকারিকরা ফিরল একেবারে খালি হাতে। দু জায়গা থেকে কিন্তু কোনো বয়ান তারা নিতে পারেনি। গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে, তদন্ত শেষ হবে কিভাবে সওয়াল করেছেন ইডির আইনজীবী। ফলে বুঝতে পারছেন যে ইডির আইনজীবী এইটা বলছেন, যদি গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে থাকে তদন্ত শেষ কিভাবে করব। সন্দেশখালী কাণ্ডের 5 দিন পার, ডিজির করা বার্তার পরেও অধরা শেখ শাহজাহান। সব থেকে বড় প্রশ্ন এটাই যে 5 দিন পরেও জানা গেল না শেখ শাহজাহান আছেন কোথায়। তোলা না দেওয়ায় পিটিয়ে খুন প্রমোটার, নিষ্ক্রিয় পুলিশ, বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের। তিলজলার এই ঘটনা নিয়ে রীতিমতন আলোড়ন তৈরি হয়েছে। আমি আলোচনায় আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো একদিকে কালীঘাটে বৈঠক শেষে মানুষ ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, অন্যদিকে যাদবপুরে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। ইন্ডিজোটের পিণ্ডি তো চটকে গেছে, ইন্ডিজোট তো অস্তিত্ব আর নাই, মারামারি গুতোগুতি হচ্ছে। ভারতবর্ষে 2টো প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার ছিল, এক ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, আর একটা জওয়াহরলাল নেহরু। দেশ দুভাগ হয়েছে। এখন ইন্ডিজোটের 28 জন প্রধানমন্ত্রী হতে চায়, 28 জন প্রধানমন্ত্রী হতে চায়। আমরা বুদ্ধু ভারতবাসী নই যে দেশকে 28 টুকরো করব। তাই নরেন্দ্র মোদীজির কোনো বিকল্প নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে মানুষের আশীর্বাদে, এবং সেই বিষয়ে আজকে আমরা আন্দোলনকে আমাদের বক্তব্যের মাধ্যমে প্রতিটি নেতা নেত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন, একেবারে বুথে, পাড়ায়, গ্রামে, শহরে, গঞ্জে সভা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কর্মসূচি গ্রহণ করব, এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন। ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না, যাবে না, যাবে না। এবং আগামী 24 সালে এই যে লোকসভা নির্বাচন আসছে, বাংলাকে, বাংলার মানুষকে আমরা রক্ষা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। দলের প্রতিটি কর্মী আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে তার প্রথম বৈঠক আমাদের রাজনৈতিক দিশা দিয়েছে। বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও বোন মীনাক্ষী ফেরত পায়নি। এবং ওই ইলেকশনেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঁঠা করেছিল। কারণ আমি যখন 14 সালে লোকসভায় দাঁড়াই তমলুকে, আমার বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল ইব্রাহিম আলীকে। 16 সালে যখন আমি দাঁড়াই বিধানসভায়, সিপিএম প্রার্থী করেছিল সিপিআই এর কবির মোহাম্মদ সাহেবকে। আর এবারে যাতে 65,000 মুসলমান ভোটে সবটা মমতা পায় আর আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারে, তার জন্যই মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিল এই বুড়ো সিপিএম এর নেতাগুলো। এরা এখন আর ভোটে লড়ে না, এরা খুব চালাক। আপনি সুজনদাকে জিজ্ঞেস করলে বলবে না না আমি লড়বো না, সব চুল পেকে গেছে, আমি লড়বো না, ছেলেরা লড়ুক, এই সায়ন শতরূপ মীনাক্ষীরা লড়ুক। কারণ ওরা জানে
যে সিকিউরিটি মানিটা রক্ষা করাই মুশকিল হয়ে যাবে। সবকিছু কি অস্বীকার করতে পারবেন? আপনাদের একটা আইটেম পেয়ে গেছেন, এই আইটেম নিয়ে চর্চা হচ্ছে, ডিবেট হচ্ছে। কোনো আইটেম টাইটেম এখানে নেই, নবীন প্রবীণের কোনো আইটেম নেই। আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মার্ক্সবাদী একদিকে, বিজেপির যেভাবে রাজনীতি করছে, বঞ্চনার রাজনীতি, ধর্ম সংকটের রাজনীতি, বিভেদের রাজনীতি, আরেকদিকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিপজ্জনক অত্যাচার, সন্ত্রাস, সেই সন্ত্রাস এবং বিপজ্জনক আক্রমণকেও আমরা মোকাবেলা করব। সব কিছু নেত্রীর প্রচার দল তার সঙ্গে কথা বলে ঠিক করে দেবে। আমরা কর্মী হিসাবে আয়োজন করব। পিতার 51 কোটি টাকার পাহাড় জেতা, চোর তৃণমূল জেতা মানে কেষ্টমণ্ডল তার বেটি সুকন্যার জয়। চোর তৃণমূল জেতা মানে ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি, চাকরি বিক্রি করা মানিক ভট্টাচার্যের জয়। চোর তৃণমূল জেতা মানে রেশন খাওয়া, আটা খাওয়া, গম খাওয়া, ধান খাওয়া। চোর জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জয়। তাই আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, নো ভোট টু, 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 নো ভোট টু। আমরা সবাই মিলে বাংলার মানুষ আওয়াজ তুলি। লোক ঠিক করে দেবে, পদ্মফুলকে জেতাবে না, দা হাতুড়ি তারাকে জেতাবে না, পীর সাহেবকে জেতাবে না, সাইনবোর্ড কংগ্রেসকে জেতাবে। মানুষ ঠিক করে দেবে। প্রতিজ্ঞাবদ্ধ হন যে সব সভাতে যাব, আর গিয়ে প্রথমে বলবো নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। এই কথাটা আমাদের বলতে হবে। বাঁচাতে হবে বাংলাকে, বাঁচাতে হবে বাংলাকে। 15টা রাজ্যে ভোট হয়েছে 21 সালের মে মাসের পরে। কোথাও পোস্টপল ভায়োলেন্স হয় না, কোথাও পার্টি অফিস ভাঙে না। আমাদের মগরাহাটের প্রার্থী মানস শাহকে পর্যন্ত গিয়াসউদ্দিন মোল্লা আর তার বেটা কাউন্টিং সেন্টারে তাকে আজকে খুন করে দিয়েছে। এই দুর্বৃত্তদের হাতে চলে গেছে। শাহজাহান শেখদের হাতে, জাহাঙ্গীরের হাতে, শামীমের হাতে, আরাবুলের হাতে, শকত মোল্লার হাতে, এদের হাতে চলে গেছে বাংলা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই পিসিআর ভাইপো চোররা যদি থাকে, এই দুর্বৃত্তরা যদি থাকে, আমাদের হাতে আর থাকবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই এদের উৎখাত করতেই হবে। অপেক্ষা করে থাকুন। সিপিএম মাঝে মাঝে বলে না সেটিং। আরে নরেন্দ্র মোদীজি ছিলেন বলে আজকে পার্থ চ্যাটার্জি সব অংশ জেলে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে কেষ্টমণ্ডল সকন্যা গড়াগড়ি খাচ্ছে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুররা জেলে গেছে। আর তোমাদের সময়ের কুকীর্তি, তোমাদের আমলে মাকিবুর হাতে খড়ি কার হাতে? মুর্তাজা হোসেন, দেগঙ্গার এমএলএ, ফরওয়ার্ড ব্লকের খাদ্যমন্ত্রী। শাহজাহান শেখের গুরুর নাম কি? মুসলিম শেখ। শকত মোল্লা জীবনতলায় সিপিএম এর লেঠেল হারমাত রেজ্জাক মোল্লাকে সাথে নিয়ে মানুষ খুন করত। এদের সৃষ্টি হয়েছে সেখান থেকে। আমরাই পারবো এদের সরাতে। আর ভাইপো করে কোনো লাভ নেই। ভাইপো যাবে, শুধু সময়ের অপেক্ষা। পয়লা ভাইপো যাবে, কেউ বাঁচাতে পারবে না। দেখছেন না
বিচারপতিকে ধমকাচ্ছে, বিচারপতির স্বামীকে তাকে সিআইডি কে দিয়ে টানাটানি করছে। তাই ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপরে, আমাদের দেশের সরকারের উপরে। মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। পরিশেষে বলবো ভাজপাকে আনুন, ডবল ইঞ্জিন আনুন। কথা দিয়েছি, দিয়ে পেনশনার, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন। প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে। আমি শুরুতে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। একটা বিষয় কিন্তু শুভেন্দু অধিকারী প্রায় প্রতিটা জনসভা থেকে পরিষ্কার করে দিচ্ছেন যে বিজেপির এক এবং একমাত্র এজেন্ডা যদি কিছু থাকে তাহলে একেবারে সেটা হচ্ছে দুর্নীতি, এবং ক্যাটেগরিক্যালি বারে বারে মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন। আজকেও একাধিকবার বলতে শোনা গেল নো ভোট টু মমতা। আসলে নিজের মুখটা একটু আয়নায় দেখলে ভালো লাগে। শুভেন্দু হাতে করে টাকা নিচ্ছে, সেই ছবি বিজেপির পার্টি অফিস থেকে ছাড়া হয়েছিল। যে বিজেপি আজকে ওকে ব্যবহার করছে, বিজেপির হয়ে সব বড় বড় কথা বলছে। হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিল তখন তো চোর ছিল, এখন তো সাধু পুরুষ হয়ে গেছে। অজিত পাওয়ার যখন অন্য দলে ছিল তখন তো সে চোর ছিল, এখন তো সে সাধু পুরুষ হয়ে গেছে। রেড্ডি ব্রাদার্স, নারায়ণ রানের প্রতিদিন তো বলছি যে যারা বিজেপির বিরুদ্ধে থাকবে তাদেরকে চোর তকমা লাগিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ বৈশ্বনাথ দা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুটো উইন্ডো আমরা পাশাপাশি দেখাচ্ছিলাম, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মানস ভূঁইয়া। মানস ভূঁইয়া যখন কংগ্রেসে ছিলেন তখন কি ছিলেন, তৃণমূলে আসার পর কি হয়েছেন? মানে আপনি কি এই না আমি বলছি দুটো তো দেখালাম, না না একদম ফ্যাক্ট তো এটা। আমি মানস ভূঁইয়ার নামে কি হাতে করে টাকা নিতে দেখা গেছে নাকি? না না আমি বলছি মানস ভূঁইয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তো এর পার্টি অফিসে ওয়েবসাইটে দেখিয়েছিল। আরে যে নিজের বুথে জিততে পারে না সে এখানে বড় বড় লম্বা চওড়া কথা বললে হবে? একটা শব্দ যোগ করতে পারি, যখন কংগ্রেসে ছিলেন, না আমি বলছি প্রশ্নটা একই থেকে গেল, আমি জানি না এটা কি হতে পারে, মানে অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে কিনা এই প্রশ্নটা, কিন্তু এই একই প্রশ্ন আমার থাকবে মানস ভূঁইয়ার ক্ষেত্রে, এই একই প্রশ্ন আমার থাকবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। যখন বিজেপিতে গিয়েছিলেন তখন স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বনসহায়ক পদে দুর্নীতির, তারপরে যখন তিনি ফিরলেন তারপরে সেই অভিযোগের তদন্তের কত দূরে গেল এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। একটা প্রশ্নের উত্তরে আরেকটা প্রশ্ন হতে পারে না। আমি বলছি সমান প্রশ্নটাকে বলুন যে হাতে করে শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছিল কি যায়নি, এটা বলুক বিজেপি। ওয়েবসাইটে কেন দিয়েছিল, কেন হিমন্ত বিশ্ব শর্মাকে চোর বলেছিল, কেন অজিত পাওয়ারকে চোর বলেছিল, আজকে কেন সাধু পুরুষ বলছে? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিকই তো কিয়াদি। বৈশ্বনাথদার আমার মনে হয় স্মৃতিভ্রম হয়েছে, ব্রেনোলিয়াটা খেলে বোধহয় একটু বেটার হবে। মানে মানস ভূঁইয়ার কথা তো সুব্রজিৎ আপনি যেহেতু সঞ্চালক হিসেবে বলে দিলেন তাই আর লজ্জা দিচ্ছি না, খালি এটুকু বলছি চালুনি বলছে সুচকে। মানস ভূঁইয়া নামে খুনের মামলা ছিল, রাতারাতি সেই মামলা গায়েব। কি করে গায়েব হলো আমি জানি না অবশ্য, কোন ওয়াশিং মেশিনে ধুয়ে গেল। না ভাই আমি বলিনি, আমি একটু বলে দিই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ, শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন মামলা করুন না। এরা স্বতঃপ্রণোদিত হয়ে কেন মামলা করছেন না? প্রথম। দ্বিতীয় হচ্ছে এই ঘটনাটা কোন সালে ঘটেছিল সুব্রজিৎ? 2016-তে। সেই সময় কোন দলে ছিলেন শুভেন্দু অধিকারী? তৃণমূল কংগ্রেসে। এবং উনি শুভেন্দু অধিকারী নামটা বলছেন কিন্তু উনি সৌগত রায়, আফরিন আলী পোদ্দার, কাকলি ঘোষ দস্তিদার, ববি হাকিম, এদের কারোর নাম নিচ্ছেন না। নাম নিলে কামড়ে দেবে, নাম নিলে ধাপ্পড় খাবেন নাকি? না এই নামগুলো বলুন না, খালি শুভেন্দু অধিকারীর মালা জপলে হয়? আরে বৈশ্বনাথ বাবু এই নামগুলো বলুন। এবং আমার প্রথম প্রশ্ন হচ্ছে যেটা আমি আবার ফিরে আসি, আপনি জোর করে দুর্নীতি নিয়ে আমরা কথা বলবো, কারণ দুর্নীতি হচ্ছে এবং আপনাদের ছত্রছায়ায় দুর্নীতি হচ্ছে। 4 বছর 5 বছর বাদে তো শুনুন না, শুভেন্দু অধিকারী 4 বছর দলে ছিলেন। আপনার মনে হয় 2020 এটা 2016 যখন নারদের যে স্টিং অপারেশন যে ভিডিও ফুটেজটা একেবারে বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা হয়েছিল, রাজ্য রাজনীতি তা নিয়ে তোলপাড় হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় যে দুর্নীতির একাধিক অভিযোগ কিন্তু বারে বারে হয়ে চলেছে। 2024-এও আমাদের এই দুর্নীতি নিয়েই অনুষ্ঠান করতে হয়েছে। রেশন দুর্নীতিতে শঙ্করাঢ্যর পরিবারকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতিতে শঙ্করাঢ্যর পরিবারকে তলব করা হয়েছে, তার পরিবারের সদস্যদের তলব করা হয়েছে, শঙ্করাঢ্যর ভাইকে আজকে তলব করা হলেও গড় হাজির মলয়। কিন্তু শঙ্করাঢ্য তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বা যা দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সূত্র মারফত যা তথ্য সামনে আসছে, শঙ্করাঢ্য নিজে কি বলছেন? আজকে যখন সিজে কমপ্লেক্স থেকে বের করা হচ্ছে কি বললেন তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে শঙ্করাঢ্য? দেখুন, আপনি ষড়যন্ত্রের শিকার বলছিলেন, কেন বলছিলেন একটু বলুন। কারোর বিরুদ্ধে অভিযোগ না, সেটা তদন্ত করে, কারণ আমার কোনো রাইস মিল নেই, আমি কোনো ডিলার না, বোঝা যায়।
আপনার সংস্থার মাধ্যমে কোনো টাকা কি বাইরে গেছে? কোনোদিন হয় না, কারণ রিজার্ভ ব্যাংক তদন্তর জন্য যারে যারে ডাকার ডাকবে। অবশ্যই অবশ্যই, এমন কোনো অন্যায় করিনি যে কোনো ফুড ক্যাম্পে। আমার কোনো ফ্লাওয়ার মিল নেই, আমার কোনো ডিস্ট্রিবিউটার নেই। শুভমদা, রেশন দুর্নীতিতে কিন্তু দুজনের বাড়িতে একই দিনে তল্লাশি চালানো হয়েছিল, একদিকে শেখ শাহজাহান এবং অন্যদিকে শঙ্কর আড্ডা। একজন বেপাত্তা আর একজন এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন। কিন্তু আপনি খেয়াল করবেন যে তৃণমূলের অবস্থান দু জায়গার ক্ষেত্রে কিন্তু দুরকম। একদিকে যখন শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন এরকম ঘটনা ঘটলে ফের জনবিস্ফোরণের মতন ঘটনা হবে, কার্যত শেখ শাহজাহানের ক্ষেত্রে এই বার্তাটা দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে যে পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু শঙ্কর আড্ডার ক্ষেত্রে কোথাও যেন একটু গা বাঁচিয়ে চলা, অত্যন্ত সাবধানে একটা অবস্থান, যার বিরুদ্ধে অভিযোগ তিনি উত্তর দেবেন। কোথাও কি মনে হচ্ছে এই যে ফারাকটা তৃণমূলের তরফ থেকে, এটা একটা কৌশলী অবস্থান? দেখুন, রাজনীতিতে কিন্তু যেমন কৌশলী অবস্থান থাকে সেরকম স্ববিরোধিতাও থাকে। অর্থাৎ একই রাজনৈতিক দল দুরকম কথা বলতে পারেন দুটি ক্ষেত্রে দুটি সময়, আবার দুটি রাজনৈতিক দল অনেক সময় একই ধরনের কথা বলতে পারেন। আমি এই প্রসঙ্গে আজকে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় থেকে কয়েকটি লাইন পড়ব, একটু আমায় পড়তে দিতে হবে। সেখানে লেখা আছে, প্রথমত শাসক এবং প্রধান বিরোধী দলের নিত্য কর্মপদ্ধতির তাড়নায় যে কদর্য এবং পঙ্কিল আবর্ত এই রাজ্যের দলীয় রাজনীতির পরিসরটিকে গ্রাস করেছে, তার প্রতিস্পর্ধী হিসেবে অন্য রাজনৈতিক শক্তির উত্থান এখন অত্যন্ত জরুরি। বস্তুত বিরোধী রাজনীতিতে বহু স্বর এবং বহু মতের বিকাশ পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অপরিহার্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝবেন যে এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি বা সিপিআইএম এর মুখপত্র কোনো সংবাদ মাধ্যমের লেখা নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে যে সংবাদ মাধ্যম মোটের ওপর নিরপেক্ষ এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয়, তারা তাদের সম্পাদকীয়তে এই ধরনের একটা কথা লিখেছেন যেখানে সরাসরি আঙুল তোলা হয়েছে তৃণমূল এবং বিজেপির দিকে। এই যে ঘটনাগুলো প্রতিদিন ঘটছে এবং এর মাধ্যমে একই একটা জটিলতার মধ্যে, একই একটা আবর্তের মধ্যে মানুষ পড়ে আছেন, এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বেরোতে পারছেন না। প্রথম দায়িত্ব থাকবে রাজ্যের শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের, তারা এখান থেকে আমাদের বার করুন যাতে একে অপরের দিকে আঙুল তুলে শুধু এই ধরনের দুর্নীতির কথা না বলতে পারেন। এবং আবেদন থাকবে অন্যান্য রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেসের দিকে, আপনারা সামনে আসুন, পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষ মুক্ত করুন। এই রাজনীতি একটানা একটা রাজ্যে চলছে, এখান থেকে আমাদের বেরোতেই হবে। আমি একবার চন্দনদার কাছে 10 সেকেন্ড একটা কথা বলতে চাই। প্লিজ চন্দনদা, শুধু 10 সেকেন্ড বলতে পারি? আমি খালি এইটুকুনি বলতে চাই শুভময়দাকে, যে দেখুন উত্তর সম্পাদকীয় পেজে যিনি লেখেন বা যিনি লেখক হন, সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত লেখেন। এটা উত্তর সম্পাদকীয় নয়, এটা আনন্দবাজারের সম্পাদকীয়। আচ্ছা, সম্পাদকীয় আমি বলিনি। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আরে উত্তেজিত হওয়ার দরকার নেই। আরে শুভময় বাবু, আমি জানি আপনার কোনো কারণে বিজেপির ওপর আপনার বিজেপিকে পছন্দ না হতে পারে, কিন্তু এই মুহূর্তে রাস্তায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তারা একমাত্র হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আপসহীনভাবে দাঁড়াচ্ছে। আপনি যে কংগ্রেস সিপিএম এর কথা বলছেন, কংগ্রেস সিপিএম এখানে বলছে দুর্নীতি হচ্ছে, দিল্লিতে এই মমতা ব্যানার্জির সাথে আপনি এই বিষয়টা বলছেন না কেন? আমি শুধু একটা বিষয় শুভময়দার সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে রাজনীতিকে কলুষ মুক্ত করা এবং কলুষ মুক্ত একটা সমাজ উপহার দেওয়া, যেটা স্বাভাবিক, মানে যে কোনো রাজ্যের নাগরিকরা খুব সঙ্গত কারণে দাবি করতে পারেন এবং এই দাবি এবং প্রত্যাশা পূরণ হবে বলে রাজনীতিবিদরা বারে বারে সেই আশ্বাসটা দিয়ে থাকেন। কিন্তু বাস্তবে সেই আশ্বাস প্রতিফলিত হয় কতটা, এইটা কিন্তু রাজ্যবাসী বারে বারে সেটা পর্যবেক্ষণ করছেন এবং উপলব্ধি করছেন। আপনারা জানেন যে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় দুটো আলাদা অভিযোগ দায়ের হয়েছে, একটা সন্দেশখালীর ক্ষেত্রে এবং একটা বনগাঁর ক্ষেত্রে। দু জায়গা থেকেই কিন্তু আজকে বসিরহাট পুলিশ জেলা ডিএসপি তিনি গেছিলেন একেবারে অভিযোগকারী ইডি আধিকারিকের বয়ান রেকর্ড করার জন্য সিজিও কমপ্লেক্সে, এবং তারপরেই ঠিক যান বনগাঁ পুলিশ জেলার যিনি ডিএসপি ইডি আধিকারিকদের অভিযোগকারী ইডি আধিকারিকের তার বয়ান রেকর্ড করার জন্য, কিন্তু কেউই বয়ান নিতে পারেননি। যেটা বসিরহাট পুলিশ জেলা ডিএসপি বলছেন যে অন্য কাজে ব্যস্ত থাকার জন্য তিনি বয়ান রেকর্ড করতে পারেননি বা তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমি শুরুতে আপনাদের দেখাবো বসিরহাটের ডিএসপি কি বললেন। ম্যাডাম, আমরা কমপ্লেনের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু 2 দিন ধরে আমরা কোনো অভিযোগ পাইনি। আমরা 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 2 দিন ধরে আমরা কোনো অ
উনি বয়ান দিতে পারেননি আগে। মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। হি ইজ নট দিতে পারেননি মানে কোন অফিসে নেই অ্যাভেলেবল? না, তিনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। মানে পয়েন্টে রেকর্ড করতে কমপ্লেনেন্ট ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ আ কমপ্লেনেন্ট। আর ইডি যে কমপ্লেনটা করেছিল সিন করেছিল ওটার এগেইনস্টে যে কমপ্লেনটা সেটার কিছু তদন্ত হচ্ছে ম্যাডাম। ইডির এগেইনস্টে যে কমপ্লেনটা হয়েছিল। আর শাহজাহান কোথায় কিছু টেস্ট পেয়েছেন আপনারা শাহজাহানের ব্যাপারে? সলিলদা, আপনার নিশ্চয়ই মনে থাকবে এর আগে একেবারে হাসপাতালে চলে গিয়েছিল রাজ্য পুলিশের তরফে ইডি আক্রান্ত ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ একদিকে এই যে অভিযোগ ইডির তরফে করা হয়েছে তাদের বয়ান রেকর্ড করার জন্য একটা তৎপরতা কিন্তু 2 পুলিশ জেলা তরফে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি যখন আপনার সঙ্গে কথা বলছি আজকে হচ্ছে 6ষ্ঠ দিন। শেখ শাহজাহান গেলেন কোথায়? তিনি তো আর কর্পূরের মতন উবে যাননি। তার সন্ধান পাওয়ার জন্য সেই তৎপরতা পুলিশের তরফে কি এই 6ষ্ঠ দিনে বসে আপনি লক্ষ্য করছেন? দেখো, প্রথমে আমি ওই বসিরহাটের ডিএসপি, বসিরহাট পিডির যে ডিএসপি এসেছিল ওর কথা বলি ফার্স্টে। উনি বলছেন, প্রথমে বলছেন যে ওনাকে 3 বার নোটিশ করা আছে, 160-তে নোটিশ করা হয়েছে। আর উনি যাবেন, আবার মরতে যাবেন ওখানে বসিরহাটে, অল দ্য ওয়ে ফ্রম সিজিও কমপ্লেক্স টু দেয়ার। ওরা প্রোটেকশন দিতে পারবে? বনগাঁতে দুপুরবেলা 1টার সময় খবর দিয়েছিল, রাত্রি 12টার সময় পুলিশ ইডির অফিসিয়ালদের উইথ দ্য অ্যাকিউজ অ্যাটাক হয়েছে। কি করলো ওরা? আমি একটা কথা বলছি, কমপ্লেনেন্ট সে তার এফআইআর যেটা করেছে সেটা পাওয়ার যোগ্যতা আছে, তার প্রাপ্য। সেই এফআইআর কপি এখনো তাদের পাঠানো হয়নি। দিনের পর দিন এই চলছে। কে শাহজাহান? শাহজাহান একটা দুর্নীতি, একটা মাফিয়া ডন, কালো টাকা সাদা করার একটা মডেল, এবং খালি মডেল না, মানুষ খুন করা থেকে আরম্ভ করে, নার্কোটিক চালান থেকে আরম্ভ করে ইললিগাল আর্মস, অ্যামুনিশন, সব মানে এটা সোয়েদ ভ্যালির কথা জানো তো চন্দ্রবাবু? আপনি বলতে পারেন সোয়েদ ভ্যালি হচ্ছে যে পাকিস্তানের, যেখানে পাকিস্তান আর্মিরা যেতে পারে না। এই বাংলাদেশ বর্ডারটা এটা হচ্ছে সেই সোয়েদ ভ্যালির মতো। একটা টেরোরিস্ট অ্যাম্বিট। এটা কোথায় করছে? কোথায় স্টেট পুলিশ? স্টেট পুলিশের কোনো অ্যাকশন নেই। না, আপনি মারাত্মক কথা বলতে সলিলদা, আমি আপনার কাছে আছি। এক তো এই কয়েকদিন আগে এই প্রসঙ্গ উঠে আসছিল যে ছত্তিশগড়ে মাওবাদী উপদ্রুত এলাকায় যেমন সিআরপিএফকে একেবারে বডিগার্ড থেকে শুরু করে যাবতীয় প্রোটেকশন নিয়ে তারপর রেডে যেতে হয়, ঠিক যেমনভাবে কাশ্মীরে উপদ্রুত এলাকায় যে পরিস্থিতি নিরাপত্তা রক্ষীদের করতে হয়, আমাদের রাজ্যে সিআরপিএফকে কার্যত সেই রকম প্রোটেকশন নিতে হচ্ছে। আজকে আপনি আর একটা পাকিস্তানের উদাহরণ তুলে দিচ্ছেন। মানে আপনার কোথাও কি মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকম জায়গায় নেমে গেছে? আমি আপনার কাছে আসবো, তার আগে দ্রুত সলিলদা, আপনি মনে হচ্ছে ওটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন? আর সেফেস্ট সিটি হলো কলকাতা, তাহলে কেন দিল? শ্রীরামপুর থানাকে কেন ভারতবর্ষের 3টে থানার মধ্যে পুরস্কার দেওয়া হলো? এইগুলো কেন আলোচনা আনছেন না? খালি নেগেটিভটা দেখিয়ে সারাদিন নেতিবাচক প্রচার করছেন। না, প্রশ্নটা আপনি তো বলবেন। সেটা হচ্ছে একেবারে রাজ্য পুলিশের ডিজিপি বলছেন যে কেউ যদি আইন হাতে তুলে নেয় তাকে রেয়াত করা হবে না। আমরা 48 ঘন্টা পরে আপনার সঙ্গে কথা বলছি। শেখ শাহজাহান কি এতটাই প্রভাবশালী এবং মানে তিনি, আমি জানি না তিনি কোনো ম্যাজিক জানেন কি না, যে এখনো পর্যন্ত তার নাগাল পাওয়া যাচ্ছে না? 48 ঘন্টা মানে আমি বলছি না, আমি ডিজিপি বলার পর আমরা 48 দিন পরে কথা বলছি। তারপরও পর্যন্ত শেখ শাহজাহানের এখনো পর্যন্ত নাগাল পাওয়া গেল না। আমাদের রাজ্যে এর আগে আপনার বহু ঘটনা আছে যেখানে অ্যাকিউজকে পুলিশ প্রশাসন অনেক দিন ধরে খুঁজে পাওয়ার পর তাদেরকে দিয়েছে তো শাহজাহানকে। আরে আপনি আমার তাহলে কি করবেন? আপনি তো লয়ার হিসাবে এসে বলে, আপনারা তো মানে আমি এতগুলো লোক 5 জনই আমার বিরুদ্ধে বললে তো আমাকে তো আমার কথা বলতে দিতে হবে। সব সময় আপনারা কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন। 2 বছর ধরে 2016 সালে ওই একই জিনিস করেছিলেন, তারপরে আমরা জিতেছিলাম মানুষের ম্যান্ডেট নিয়ে। 2021-এও একই জিনিস করেছিলেন, তারপরেও আমরা জিতেছিলাম। আপনারা এত কিছু করছেন তো সত্যি বলছেন না, মিথ্যা বলছেন। সত্যি বলছেন না, আপনারা মিথ্যা করে বলছেন, মিথ্যা করে বলছেন। আমি একটা কথা শুধু দর্শকদের বলে রাখি, এটা হচ্ছে আমি আগেও দেখিয়েছি, আবারও বলছি, এটা 8 তারিখে হচ্ছে ইডির রিলিজ করা প্রেস বিবৃতি, যেখানে বলা হচ্ছে বনগাঁ থানা এবং বনগাঁ পুলিশ জেলার এসপিকে দুবার জানানো হয়েছে, তারপরেও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি এবং সেই কারণে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছে। আচ্ছা, একেবারে নিরাপদ তম শহরের কথা বলছেন কলকাতা এনসিআরবির। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো সেই কলকাতায়
তিল জ্বলাতে অভিযোগ হচ্ছে তোলা দিতে রাজি হননি, তার কারণ সেই কারণে একজন প্রমোটারকে পিটিয়ে খুন করে দেওয়া হলো। এমনকি তারপরে পুলিশও যথাযথ ব্যবস্থা নেয়নি বলে এই রকম অভিযোগ করা হচ্ছে। প্রমোটারকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি বলছি এই রকম একটা পরিস্থিতি। আমি একবার এইখানে দেখে নেব ঠিক কী ঘটেছিল এবং কী অভিযোগ করা হচ্ছে। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। কিরকম মেরেছে, আমরা বিচার চাই। প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে এক প্রকার গণপিটুনি, খুনের অভিযোগ। আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাস অঞ্চলে এবং যেটা জানা যাচ্ছে যে তিলজলা থানার অন্তর্গত একটি জায়গাতে এক ব্যক্তি তিনি প্রমোটিং সঙ্গে জড়িত বা তিনি প্রমোটার হিসাবে পরিচিত এলাকায়, এবং তাকে প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে কয়েকজন ফোন করে হুমকি দিচ্ছিল এবং তারপর গত রবিবার দিন তাকে যখন ডাকা হয় তাকে বেদরব মারধর করা হয়। আমার স্বামীর নাম সাদিক খান, আর উনি একটা কনস্ট্রাকশন কাজ করতেন। এই বিষয় নিয়ে উনি কদিন থেকে ওনাকে পেরেশান করছিল। ওরা কার? ওরা আলাই শুধু। ওরা কি করে? ওরা কিচ্ছু করে না, কিচ্ছু কাজ করে না, সবসময় এদিক ওদিক বসে থাকে, আর এরা সবসময় খরচ চায়। এবার না দিলে এবার ঝামেলা। কি চাই? টাকা চাই। ওখানে मतलब मेरा चाचा जब वहाँ पे पहुँचा, ठीक है, तो इन लोग में पहले बातचीत गाली गलौज वाला होना चालू हो गया, क्योंकि जब देखा यहाँ पे एक सिंगल पर्सन आया है बात करने के लिए, तो ये लोग गाली गलौज करना चालू कर दिया। गाली गलौज करते करते में लोग ऐसा हाथापाई चालू किया। स्टार्टिंग में धीरे धीरे तो पहले आला मारा, उसके बाद फिर पीछे से 3-4 आदमी आके, एक का नाम है जुनैद, एक का नाम है सोहेल, एक का नाम है मन्ना। मन्ना है साबगाची एरिया में, परोटी गली है, वो गली में। कैसे मारा उनको? उनको मारा सामान से, बंदूक का बाट, रॉड, अच्छा हॉकी विकेट। अब एक सिंगल बंदा को 4 आदमी मिल के मारे। जब हम बचाने के लिए अंदर रास्ता में एक गली है सामने, स्पॉट में ही गली है, वो गली के अंदर टांग के, ताकि अगर रास्ता में हो तो आदमी तो पकड़ लेगा, गली के अंदर घुसा दिया। अब जो मार रहा है जैसे मार रहा है, अब हम जब अंदर घुसा बचाने के लिए कि भाई मार दोगे क्या, तो फिर हमको मारा ऐसा बंदूक के बाट से, यहाँ पे मेरा फट गया। पुलिस गाड़ी आ रहा है, देख के चले जा रहा है, कुछ नहीं कर रहा है। आज 3 दिन हो गया, वो बाहर घूम रहा है। वो एक बार अरेस्ट हुआ, क्यों नहीं हुआ अरेस्ट? अरेस्ट होना चाहिए ना, जब इतना बड़ा वो जो যাদের নামে অভিযোগ করা হচ্ছে তারা বলছেন যে তারা এইভাবে টাকার জন্য একজন প্রমোটারকে প্রথমে হুমকি, এবং 5 বছর আগের মামলা বা 5 বছর আগে থেকে এই বিষয়টি চলছে, এবং তারপর ফের ফোন, এবং তিনি যখন মেটানোর জন্য সেখানে যান তখন তাকে মারা হয়েছে, এমনটা অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া আগেই শুরু করেছিলেন, এবং এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে তারপরেও তারা কিন্তু জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য জোগাড় করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। যে লিখিত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে 307 ধারায় মামলা রুজু হয়েছে এবং আজকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন যে পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই প্রমোটারকে। কেনা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তের খবর, একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ, কিন্তু আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে এইখানে আসতে চাইবো। কিছুক্ষণ আগে বৈশ্বনাথদা বলছিলেন যে একেবারে নিরাপদতম শহর হিসাবে ঘোষণা করা হয়েছে কলকাতাকে। সেই নিরাপদতম শহরে বসে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে তোলা না দেওয়ার অভিযোগ, এবং সেই কারণে একজনকে পিটিয়ে মেরে দেওয়া হলো। দেখো, পরিষ্কার একটা কথা বুঝতে হবে, তুমি আজকে একদম শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ঘটনা দেখালে প্রতিটি প্রশাসনকে ঘিরে, প্রতিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ঘিরে, এবং সেক্ষেত্রে ইডি অফিসার্সরা তারা যেভাবে আক্রান্ত হলেন, এবং হঠাৎ শাহজাহানের মতো মানুষটা 10,000 মানুষ দুর্বৃত্তকে তৈরি করে দিতে পারে এমন একটি জায়গায় দাঁড়িয়ে যদি তুমি তৃণমূলী প্রশাসনের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পারবে আজকের এই ঘটনাটা খুব স্বাভাবিক, এবং রেকর্ড যাই বলুক, বহু রেকর্ড সাপ্লাইড হয় না, হোয়াট এভার, আজকে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, এই কলকাতায় দাঁড়িয়ে মানুষ যে সুরক্ষিত নয়, দিনের আলোর মতো পরিষ্কার আজকের এই মার্ডার হয়ে যাওয়া একটি ঘটনা, এবং এটা পূর্ব পরিকল্পিত ছাড়া তো ভাবা সম্ভব না। 4 জন মানুষ এসে মেরে দিয়ে চলে গেল একেবারে দিবালোকে। ঠিক এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একদিকে দেখো যে তৃণমূল প্রশাসন তার পুলিশের ব্যবহার প্রতিটি জায়গাতে কি করছে, কিভাবে করছে, এবং বিরোধী রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে আমাদের কণ্ঠস্বর চেপে ধরেছি, এটা সকলেই জানেন, ইরেসপেক্টিভ যে কটা বিরোধী রাজনীতি আছে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সাধারণ মানুষ প্রতি মুহূর্তে কতটা অসুরক্ষিত, কতটা ইনসিকিওর। এবং আরেকটি আমি তোমাকে কেন এই রিফ্লেকশনের কথা বললাম, যে একদিকে যখন দেখা যায় যে
শাহজাহানের মতো কাউকে ধরতে গিয়ে, এবং তাকে খোঁজ পায় না, পাবে না, আমি জানি, আমরা জানি যে তারা কোথায় আছে, কিভাবে ট্রেস হচ্ছে। আমি বলছি রাজ্য পুলিশের ডিজিপি যখন এই কড়া বার্তা দিচ্ছেন, তারপরেও আপনি কেন মনে হচ্ছে যে রাজ্য পুলিশের ডিজিপিকে ঘিরেই তো যথেষ্ট প্রশ্ন আছে। দেখো, এখন বাস্তব কথা, এগুলোকে অস্বীকার করে লাভ নেই। রাজ্য পুলিশের ডিজিপি কে, কেন, কিভাবে, এর বিস্তারিত বিবরণ তোমরা দীর্ঘভাবে জানো, এবং উনি রাজনৈতিকভাবে কি করতে পারেন সেটাও আমরা জানি, তাকে রাজনৈতিকভাবে সেফ কে করেছেন সেটাও আমরা জানি, তার এই প্রাইস পোস্টিংটা কেন সেটাও আমরা জানি। আমি পরিষ্কার যে কথাটা বলতে চাই সেটা হলো, শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কি হবে না শুধু একটি ঘটনা নয়, দুর্বৃত্তায়নের মাথাগুলো তুমি দেখো, অনেক পরিচিত দুর্বৃত্তকে আমরা জানতাম না, তারা বিভিন্ন র্যাকেট করেছে। এবং কলকাতাকে আজকে যদি দাবি করা হয়, আমরা তো কলকাতার নাগরিক, আমরা তো সসম্মানে বলবো কলকাতা সেফেস্ট নগরী, কিন্তু এটা বলা যাচ্ছে? বাস্তব চরিত্রটা কি, এটা কি বলা যাচ্ছে? নাকি বাংলা জুড়ে যে দুর্বৃত্তায়ন এবং একটা সব থেকে বড় সর্বনাশা দিক কাউন্টার প্রোডাক্ট, কাউন্টার পুলিশ প্রোডাক্টটা তুমি ভালোভাবে দেখো, যে কোনো জায়গাতে তুমি যাও, সেখানে গিয়ে কাউন্টার ইডি অফিসাররা তারা আক্রান্ত হলে তাদের বিরুদ্ধে পলিসি অ্যাকশন। রায়ের কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে একটা সম্পূর্ণ অন্য একটা মামলা, কিন্তু সেখানেও আজকে শীর্ষেন্দুদা সন্দেশখালী যেভাবে পুলিশ ইডি আক্রান্ত হয়েছেন সেই প্রসঙ্গ এসেছে। সেখানে ইডি আইনজীবী বলছেন যে গোটা রাজ্য যদি আমাদের বিরুদ্ধে হয়, তদন্ত সময় মতো শেষ করব কি করে? অর্থাৎ তদন্ত একাধিক দুর্নীতির ক্ষেত্রে চলছে। আপনি মানবেন যে সেই তদন্ত কোনো কেন্দ্রীয় এজেন্সি, কোনো সেন্ট্রাল এজেন্সির পক্ষে কমপ্লিট করা সম্ভব নয় যদি রাজ্য পুলিশ এবং রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন তাদের সহযোগিতা যদি না করে। আজকে ইডির আইনজীবী বলছেন যে গোটা রাজ্য বিরোধিতা করছে, বিরুদ্ধে আছে, কি করব তদন্ত? ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, কোনো দল দেখাতো যদি যে ভারতবর্ষে কোনো রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি তার তল্লাশি করছে আর এরকমভাবে দুষ্কৃতীরা তাদের বাধা দিচ্ছে, এরকম দেখা। আজকে শাহজাহান তার ফোন ট্র্যাক করে দেখা যাচ্ছে যে সকালবেলা তার বাড়িতে তিনি ছিলেন, তার ফোনে 2000-2500 লোক জড়ো করে ফেললেন, পুলিশ কিন্তু ওই ঘুমোচ্ছেন, সকালবেলা চা খাচ্ছেন। তা সেই জায়গায় দুষ্কৃতীদের আঘাতে তাদের মাথা ফেটে গেল। আজকে আইপিসি 353 সরকারি কাজে বাধাদান করলেন, 332, 333, 10 বছরের জেল। একটা এফআইআর হলো না। 307 অ্যাটেম্পট টু মার্ডার, একটা এফআইআর হলো না। এফআইআরে কোনো এই সেকশনগুলো নেই। তাহলে কি? আর 48 ঘন্টা আগে আপনি বলছিলেন ডিজিপি বলেছেন, 48 ঘন্টা কেটে গেল, একটা কাউকে দেখতে পেলেন না। মিডিয়াতে আপনারা সামনে প্রত্যেককে দেখিয়েছেন, তাদেরকে খুঁজে পাওয়া গেল না। তাহলে কি করছেন পুলিশ? আর এইভাবে পিএমএলএ করে প্রিভেনশন অফ মানি লন্ডারিং প্রত্যেকটা জায়গায় আজকে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শাহজাহান, এই অমর আকবর অ্যান্টনি প্রত্যেকে যাবে জেলে। কারণ তারা যেভাবে আজকে মানি লন্ডারিং করেছে, শঙ্কর আড্ডোর ফ্যামিলি কানাডা চলে এসছে, সে কেন হবে না? প্রত্যেকে যে কাছে যেভাবে টাকা গেছে তারা তদন্তের আওতায় আসবেই। আজকে কোর্ট মনিটরিং, কোর্টের নির্দেশে। হ্যাঁ, বারে বারে যখন রাজ্যের ভূমিকা, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আমাকে ডেফিনেটলি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের উত্তর দিতে হবে। আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রাজ্যের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক মহল থেকে প্রশ্ন আসছে। আসলে সাজানো গোছানোভাবে তো মনে করুন, যিনি বিশ্লেষক তিনিও তৃণমূলের বিরুদ্ধে বলবেন, যিনি আইনজীবী তিনিও সরকারের বিরুদ্ধে বলবেন, যিনি পুলিশ অফিসার রিটায়ার্ড তিনিও বলবেন। তারপরে তো আমাকে একমাত্র উত্তর দিতে হবে। বিরোধী পার্টি তো বিজেপি, কংগ্রেস এখানে আছেই। তো আমি একটা আপনাদের বলি যে এই যে আপনারা চেষ্টা করলেন তিল জ্বালাতে, আমি দেখলাম কোশ্চেনটা করা হলো যে এরা কি করে, মানে এরা যদি পার্টি করে কিনা কথাটা সঙ্গে সঙ্গে আপনারা তৃণমূলকে ট্যাগ করতে সুযোগ পাচ্ছেন, কিন্তু যিনি উত্তর দেওয়ার তিনি বলছেন এরা কিছু করে না, এরা এমনি ঘুরে বেড়ায়। তাহলে এইটা হতে পারে না যে সমস্ত কিছুতে কি করে। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে কলকাতাকে সেফেস্ট সিটি বলেছে, শ্রীরামপুর থানাকে 3টে সবচেয়ে ভালো থানার মধ্যে থানা বলেছে। তো বাংলার যদি ভালো হয় তাহলে বিজেপির গায়ে জ্বালা দিতে পারে, জ্বালা লাগতে পারে। ওরা এখানে বিরোধিতা করছে, ওদের হাতরাস বলা যাবে না, উন্নাও বলা যাবে না। ওদের যারা ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের মানুষ বিলকিসকে গলায় পুলিশের কাজই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আটকানো। সেটা যখন না হয় তখন প্রশ্নটা ওটা স্বাভাবিক। আর দায়ের কথা বলছেন, আমি বলছি কেন্দ্রে যেমন শাসক দল হিসেবে বিজেপির দায়, রাজ্যের শাসক দল হিসেবে কিন্তু উত্তর দেওয়ার দায়টা তৃণমূল কংগ্রেস। এটা সব রাজ্যের শাসক দলের ক্ষেত্রে সমানভাবে সত্যি।
আপনি বারবার বলছেন, আমি বুঝতে পারছি না। না আপনি খেয়াল করেন আমরা টানা শো করেছি সেটা নিয়ে একেবারে বিলকেস বাংলাদেশ। না না, এটা এমন পার্টি যে রেপিস্টকে গলায় যে শেখ শাহজাহানের পাশে আরে পুলিশ তো ওদের কাজ করছে, আপনারা যে ধর্ষিতা হয়েছে ধর্ষণের আপনারা তো আরে রেপিস্টকে আপনারা গলায় মারা করেছেন, রেপিস্টকে গলায় মারা পড়েছে গুজরাটে। আপনাদের সুপ্রিম কোর্ট কি বলেন? আপনারা জানা উচিত না দেওয়া সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি নিজে মহিলা এই ধরনের ঘটনায় যে শেখ শাহজাহানকে আপনারা কেন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাকে কেন শেল্টার দিচ্ছেন? মমতা ব্যানার্জি বলেছিলেন যে সাজানো প্রশ্নের উত্তর দেব না, শেখ শাহজাহান ভালো ছেলে, যেই রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী ঢলা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে শেখ শাহজাহানকে। বেশ শুভম মৈত্র কিছু বলতে চাইছেন, শুভময় দা। শেখ শাহজাহানকে ধরা দেখুন 90-এর দশকের কথা যদি একটু আপনাদের মাথায় থাকে, কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে সিপিআইএম, এবং তাদেরকে কিন্তু নড়ানো যেত না। বহুদলীয় গণতন্ত্রে বিজেপি আসে, তৃণমূল কংগ্রেস আছে, আমাদের রাজ্যে আমরা বহুদলীয় গণতন্ত্রে মানুষের লড়াই দেখি। আজকে কিন্তু এমন একটা সময় এসেছে যেখানে তৃণমূল এবং বিজেপির বদলে অন্যান্য রাজনৈতিক দল যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে সব দলেরই রাজনৈতিকভাবে সুবিধে, তারা সকলেই সংশোধনের পথে যেতে পারবেন। অর্থাৎ নিরপেক্ষতার জায়গা থেকেই এই কথাটা বলা হচ্ছে, সব রাজনৈতিক দলের ভালোর জন্য, বহুদলীয় গণতন্ত্রের ভালোর জন্য, তৃণমূল এবং বিজেপির সমালোচনার জন্য নয়। বেশ একেবারে আমাদের আলোচনার জন্য সময় এইখানে শেষ, সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে অনুষ্ঠান শেষ করব। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।